Hey everyone. So আপনারা আমার জ্যাকেট দেখে বুঝতেছেন অস্ট্রেলিয়াতে এখন কত বেশি ঠান্ডা। It's like 5, 6, 7 degrees এর মতো টেম্পারেচার অস্ট্রেলিয়াতে and it's very damn cool. So যখন আজকের ভিডিও আমরা স্টার্ট করি, তো আজকের ভিডিওটা is different than the usual videos because আমি usually informative videos বানাই, but আজকের ভিডিওটা আপনাদেরকে সতর্ক করার জন্য। And recently in the past 6 months to 1 year, বাংলাদেশি স্টুডেন্টদের অস্ট্রেলিয়াতে কার অ্যাক্সিডেন্টস অনেক বেশি বেড়ে গিয়েছে and অনেক ডেঞ্জারাস কার অ্যাক্সিডেন্টস হইতেছে বাংলাদেশি স্টুডেন্টদের। অ্যান্ড আমি চাই যেন আমার যারা ভিউয়ার বা আমার সাবস্ক্রাইবার যারা অস্ট্রেলিয়ার ভিতরে আছে বা ফিউচারে আসবে, আমি চাই যে তাদের সাথে না হোক, এর জন্য এই ভিডিওটা বানাইতেছি। সো ফার্স্টলি আমি আপনার সাথে 4টা মেইন কার অ্যাক্সিডেন্ট নিয়ে কথা বলবো। সো লেটস স্টার্ট। ফার্স্টলি এটা ছিল মনে হয় আপনার লাস্ট ইয়ারে 2023 শেষের দিকে, ঠিক নভেম্বরের দিকে, আমি ঠিক এক্সাক্ট মান্থটা ভুলে গেছি, অক্টোবর বা নভেম্বরের দিকে প্রবলি। সো দুইটা বাংলাদেশি স্টুডেন্ট, ওরা তাজমিনিয়া আমাদের ইউটাসে পড়ে, ওরা আপনার ইগল হক নেক নামে একটা জায়গা আছে তাজমিনিয়াতে, একটা টুরিস্ট স্পট একটু দূরে। আমরা থাকি হোবার্ট সিটিতে, বাট ইগল হক নেক একটা জায়গা, তো ওটা অনেক ফেমাস জায়গা, অনেক মানুষ যায়। তো ওরা ওখানে গেছিল অ্যান্ড ওখান থেকে আসার সময় অনেক বৃষ্টি পড়তেছিল তাজমিনিয়াতে। অ্যান্ড আমার পার্সোনালি মনে আছে অনেক বৃষ্টি ছিল, আমি নিজেও যখন ড্রাইভ করতেছিলাম আমি 80 রাস্তাতে আমি 50-এ গাড়ি চালাতেছিলাম, বিকজ অনেক বেশি বৃষ্টি পড়ছিল, ড্রাইভ করা অনেক টাফ হয়ে যাচ্ছিল সবার জন্য, কেউই দেখতে পারতেছিল না। সো ওই দিন এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। অ্যান্ড যেহেতু তার আসতেছিল, আসার সময় অনেক বেশি বৃষ্টি অ্যান্ড এত দূরের পথ থেকে আসতেছে, প্লাস এখানে অস্ট্রেলিয়ার রাস্তাও কিন্তু আপনার অনেক উঁচা নেচার, রাইট? বাংলাদেশের রাস্তা যেমন ফ্ল্যাট, অস্ট্রেলিয়াতে অনেক রাস্তা আছে একদম এরকম যাচ্ছে, একদম উঁচু হয়ে যাচ্ছে অ্যান্ড দেন আবার নিচু হয়ে যাচ্ছে। সো সাথে ড্রাইভ করাটা কিন্তু একটু ডিফারেন্ট দেন বাংলাদেশ। অ্যান্ড ওদের অনেক বেশি পড়ছিল, দেয়ারফর আই গেস ওদের গাড়ি স্লিপ করছে, তারপর আই গেস ওদের টায়ারও চেঞ্জ করা হয় না। এটা নিয়ে আমি আপনাদেরকে আর ডিটেলসে কথা বলবো, বিকজ যেহেতু অনেক স্লিপারি রোড ডিউ টু দ্য রেইন অ্যান্ড ওদের টায়ার্সও একটু পুরান, যার কারণে ওদের গাড়িটা স্লিপ করে, দে হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট। অ্যান্ড অ্যাক্সিডেন্টটা অনেক বেশি স্কেরি ছিল। যে ড্রাইভিং সিটে ছিল তার বডির বিভিন্ন হাড্ডি অ্যান্ড অনেক কিছু ভেঙে গেছে। এখন আমি এক্সাক্ট ডিটেল জানি না, বিকজ আমি তাদেরকে পার্সোনালি চিনি না, বাট আমি শুনছি যে এরকম অনেক কিছু হয়েছে, তার ভিতরে বডির রিবস, তারপরে হাতের হাড্ডি, অনেক বিভিন্ন জিনিস ভেঙে গেছে। অ্যান্ড তার তাজমিনিয়াতে বা অস্ট্রেলিয়াতে লং টার্ম সে আর থাকতে পারবে না, বিকজ তার বডিতে এত বড় সড় ইঞ্জুরি হয়েছে। আমি এক্সাক্ট ডিটেলস জানি না, বাট অনেক বড় ইঞ্জুরি হয়েছে, তার অনেক বিভিন্ন হাড্ডি হাড্ডি ভেঙে গেছে। সে ডক্টর বলছে সে তার পুরোপুরি ঠিক হইতে অ্যাটলিস্ট 3 থেকে 4 বছর লাগবে, which is a very long amount of time, and therefore সে তাজমিনিয়া বা সে অস্ট্রেলিয়াতে থাকতে পারবে না। এটার জন্য সে একটু হসপিটাল থেকে যখন সে একটু ঠিক হয়েছে, তখন তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার পাশে যে ছিল, যে প্যাসেঞ্জার সিটে ছিল, তারও অনেক ইনজুরিজ হয়েছে। হাউএভার তারটা এত বাজে ছিল না, তারও বিভিন্ন বডিতে এখানে ওখানে ফ্র্যাকচার্স হয়েছে, 1-2টা হাড্ডি ভেঙে গেছে। হাউএভার ডক্টর বলছে যে তার ধরেন 3 থেকে 4 মাস লাগবে পুরোপুরি রিকভার করতে। অ্যান্ড সে আপনার তাজমিনিয়াতেই, অ্যাজ ফার এজ আই নো, সে তাজমিনিয়াতে আছে, যতটুকু আমি লাস্ট শুনেছিলাম। এখন অবশ্যই এরা আমার পার্সোনাল ফ্রেন্ড না বা পরিচিত মানুষ না, আমি ঠিক চিনি না, জানি না, বাট হ্যাঁ, তো যে প্যাসেঞ্জার সিটে ছিল সে, আমি যতটুকু শুনেছি যে সে ইভেনচুয়ালি ঠিক হয়ে যাবে, বাট অনেক টাইম এফোর্ট অ্যান্ড মেডিকেল অনেক বিলস দিতে অনেক টাকা পয়সা লাগবে ঠিকঠাক হবে, বাট সে তাজমিনিয়ায় আছে অ্যাজ ফার এজ আই নো। বাট এখন রিসেন্টলি কি আমি ঠিক যাই না, বাট এটা তখনের কথা, আজ থেকে আরো 4-5 মাস আগের কথা। সো অনেক স্কেরি একটা ইনসিডেন্ট, কিন্তু এটা পার্সোনালি আমার আশেপাশে হওয়া এটা সবচেয়ে স্কেরি ইনসিডেন্ট। সো নেক্সট যে ইনসিডেন্টটা হয়েছে, আমি যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই, আপনার তাজমিনিয়াতে, উইচ ইজ আমাদের ইউটাস ইউনিভার্সিটি অফ তাজমিনিয়ার কাছেই একটা ক্রেজি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি সবগুলো অ্যাক্সিডেন্টের 1-2টা ছবি যদি পাই ফেসবুকে বা কোথাও আমি দিয়ে দিব। তো এখানে সেকেন্ড অ্যাক্সিডেন্টটা হয়েছে আপনার ইউটাসের পাশে একটা রোড, যেহেতু আসলে অনেক হিলি রোড, এরকম একটা হিলি একটা রোডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ওখানে গাড়ি পুরো ফচকায় তছনছ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ গাড়িতে যাদের ছিল তাদের কিছু হয় নাই, তারা সেফলি বের হয়ে যাইতে পারছে আলহামদুলিল্লাহ, উইচ ইজ ভেরি গুড। হাওয়েভার আপনি যদি গাড়ির ছবিটা দেখেন, যেটা আমি যদি পাই আপনাদেরকে দিব, আমি যে গ্রুপে দেওয়া হয়েছিল আমাদের, সো ওই ছবিটা দেখলে আপনার লিজিট পুরো বডি কাঁপে উঠবে যে এত স্কেরি একটা ইনসিডেন্ট, গাড়ি পুরো ফচকায় তছনছ হয়ে গেছে। সো অনেক স্কেরি একটা জিনিস। অ্যান্ড থার্ড ইনসিডেন্ট এই তাজমিনিয়াতে কয়েকদিন আগে হইলো, এটা সবচেয়ে লাস্ট, দ্যাট ইজ একটা পার্ক গাড়ির উপরে, একটা পার্ক গাড়ি ছিল কালো কালারের, ওটার উপর একটা বাংলাদেশি ছেলে ড্রাইভ করতেছিল। সে এখানে পার্ক গাড়ি, ওই ছেলে ড্রাইভ করতে ছিল, অ্যান্ড অনেক হিলি এরিয়া, আই ডোন্ট নো হাউ, বাট কেমনে জানি ওর গাড়ির 2টা চাক্কা এমনি গাড়ির উপর উঠে গেছে, অ্যান্ড গাড়ি পুরো বাঁকা হয়েছে। এখানে স্ট্রেট ধরুন কালো গাড়িটা আছে, অ্যান্ড ওর লাল গাড়িটা এরকম হয়ে গেছে, রাইট? অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস ভেরি ভেরি স্কেরি। অ্যান্ড অবশ্যই ও নতুন, ও আসছে, ও বোধহয় এই ফেব্রুয়ারি থেকে আসছে অ্যাজ ফার এজ আই নো, অ্যান্ড হি ইজ ভেরি নিউ। অ্যান্ড এই ইনসিডেন্টগুলো অনেক বেশি স্কেরি, রাইট? অ্যান্ড দ্য ফোর্থ ইনসিডেন্ট ছিল আপনার সিডনিতে, এটা আবার তাজমিনা। সিডনিতেও সেম, নতুন কিছু ছেলে পেলে আসছে, ওরা ড্রাইভ করতেছিল, বাট আরেকটা ট্রাক না একটা বাস, কিছু বড় গাড়ি আর কি, আই থিঙ্ক ইউট বা ট্রাক, আইসে ওদেরকে বাড়ি মারছে, অ্যান্ড গাড়ি পুরো তছনছ হয়ে গেছে। ওদের গাড়িতে 3জন ছিল, 2জন পুরো হসপিটালাইজ ছিল, অ্যান্ড একজনের পিছিয়ে যে ছিল তার কিছু হয়নি, বাট সামনের 2জন মানুষ হসপিটালাইজড, বাট ইভেনচুয়ালি ঠিক হয়ে গেছে। সো
এই 4টা ইনসিডেন্ট থেকে আমার মনে হয় আপনাদের অনেক কিছু শেখা উচিত, অ্যান্ড আপনাদের সাথে যেন এসব না হয় আমি চাই যেন আপনার সাথে সব না হয়, অ্যান্ড কী কী করতে হবে শুধু আপনার সাথে সব না হয় আমি আরও বলবো এখন। সো ফার্স্টলি দেখেন, আমরা সবাই নতুন আসতেছে এখানে, আমরা সবাই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আমরা সবাই নতুন, অ্যান্ড ইটস এ নিউ কান্ট্রি, ইটস এ নিউ ওয়ার্ল্ড, অবশ্যই ইউ উইল ফেস আ লট অফ ট্রাবলস, বাট আপনার বুঝতে হবে যে there are a lot of ways to avoid these troubles, and আপনি যদি একবার একটা সমস্যায় পড়েন, there is no one here to save you, there is genuinely no one here to save you, and because আপনার আব্বু আম্মু নাই, আপনার আত্মীয় স্বজন নাই, আপনার কে বাঁচাবে? ট্রাস্ট মি, আপনি যদি একটা অন্য বড় ভাইকে চিনেন বাংলাদেশে, আপনি তাকে ফোন দেন, there is a very high chance সে আপনাকে বাঁচাতে আসবে না। কেন? নট বিকজ সে খারাপ মানুষ, বাট বিকজ হি ইজ বিজি, বিকজ এখানে মানুষের লাইফ অনেক বেশি বিজি। আপনার বাবা মা বাদে কেউ নিজেদের বিজি টাইম স্কেডিউল থেকে টাইম বের করে আপনার কাছে আসবেন আপনাকে বাঁচাতে বা হেল্প করতে, অ্যান্ড দ্যাটস দ্য হার্শ রিয়ালিটি অফ ওয়ার্ল্ড। আনটিল আনলেস আপনার অনেক ক্লোজ ফ্রেন্ড আছে এখানে, সে আসবে, একদম ছোটবেলার ফ্রেন্ড। বাট আপনি যদি মনে করেন আমার এই বড় ভাই আছে, তার সাথে আমি ওই দিন দেখা করছি, কালকে পরশু দিন দেখা করছি, আপনার যখন একটা অ্যাকচুয়াল সমস্যায় পড়বে, হাই চান্স দেখবেন ওরা কাজে বা পড়াশোনা করতেছে, অ্যান্ড ওরা এখন আসতে পারবে না, অ্যান্ড দ্যাটস দ্য রিয়ালিটি অফ লাইফ। অ্যান্ড এটার জন্য ইউ হ্যাভ টু বি এক্সট্রা কেয়ারফুল, সো দ্যাট আপনি এমন কোনো সমস্যা না পড়েন যেটাই জন্য আপনার অন্য মানুষের হেল্প লাগতেছে টু গেট আউট অফ দ্য প্রবলেম। তারপরে এই যে এতগুলো অ্যাক্সিডেন্ট হইলো, এখন যারা ইনজিওর হয়েছে, আপনি চিন্তা করেন একদম ফার্স্ট ইনসিডেন্টে তাদের মানে তাদের প্যারেন্টসই বা কি চিন্তা করছে। আপনি দেখেন ওদের প্যারেন্টস তাদেরকে পাঠাইছে এখানে টু বিল্ড আ গুড ফিউচার, টু গেট হাই কোয়ালিটি এডুকেশন, টু গেট গুড জব অ্যান্ড বিল্ড নাইস ফিউচার। বাট কেমন এই অ্যাক্সিডেন্টে তার যে বাংলাদেশ ফিউচার, তার তো মানে লাইফের 3 4 5 বছর চলে গেল, রাইট? সে এখনো আই এম প্রিটি শিওর সে এখনো ইদার হসপিটালাইজড বা বেড রিডেন বাংলাদেশে। সো এটার জন্য বলতেছি যে এখানে যাই হোক যাক না কেন, আপনার ফার্স্ট প্রায়োরিটি থাকতে হবে আপনার নিজের হেলথ আর নিজের স্বাস্থ্য। অবশ্যই টাকা পয়সা লাগবে, আমরা যে সবাই এখানে আসছে চাকরি করে টাকা পয়সা করতে, বাট এই সব কিছুর মাঝখানে আপনার মেক শিওর করতে হবে আপনার হেলথ আপনার সাথে আছে আর আপনার বডি পুরোপুরি ঠিক আছে। কারণ আপনার যদি বডি আর ব্রেন ঠিক না থাকে, তাহলে আপনি কিছু না কাজ করতে পারবেন, না টাকা কামাইতে পারবেন, না টাকা জমা জমা কিছু করতে পারবেন। সো এই জিনিসটা আপনার বুঝতে হবে যে আপনি যখন অস্ট্রেলিয়া আসবেন বা দুনিয়ার যে দেশে যান, আপনি ক্যানাডা ইউএস যেখানে যান, আপনার ফার্স্ট প্রায়োরিটি থাকতে হবে আপনার হেলথ, ঠিক আছে? এটা একটা আপনার বুঝতে হবে, কারণ আপনি যখন অসুস্থ হবেন বা এরকম কোনো অ্যাক্সিডেন্ট হবে, আপনার কেউ বাঁচাতে আসবে না, আপনাকে যে টেক কেয়ার করতে, আপনি ধরেন অ্যাক্সিডেন্টে পড়ে আছেন, আপনার কেউ ওখানে টেক কেয়ার করবে না, আপনার মানে কেউ নাই আপনাকে টেক কেয়ার করার জন্য, রাইট? তারপর আপনি বলতে পারেন যে আপনাদের ইন্স্যুরেন্স আছে। ট্রাস্ট মি, ইন্স্যুরেন্স আমার অনেক কিছু আছে যেগুলো কভার, যেগুলো ইজ নট কভার। যেমন আমরা যে ইন্স্যুরেন্স নেই স্টুডেন্ট, এখানে কিন্তু ডেন্টালের কিছু কভার না। আপনার যদি কোনো অ্যাক্সিডেন্ট আপনার দাঁত পড়ে যায়, দাঁত ভেঙে যায়, আপনি দাঁতে ব্যথায় মরে দিচ্ছেন, ওই টাকা আপনার নিজের পকেট থেকে দিতে হবে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ড্যাম এক্সপেন্সিভ ফর আস, কারণ আমরা একটা স্টুডেন্ট, রাইট? তারপরে আপনার যখন এরকম অ্যাক্সিডেন্ট হবে, আপনি সপ্তাহ 2 3 সপ্তাহ আপনি খাটে পড়ে থাকবেন, আপনার আরো বেশি 2 3 সপ্তাহ 1 মাস 1 বছর আপনি খাটে পড়ে থাকবেন, তখন আপনি কাজ করতে পারতেছেন না, কিন্তু আপনার লিভিং এক্সপেন্স ঠিক আছে, আপনার খাওয়ার খরচা আছে, আপনার রেন্ট আছে, রাইট? অ্যান্ড এগুলোই সবচেয়ে বড় খরচা, অ্যান্ড এগুলো আপনার তাও দিতে হইতেছে, বাট আপনি গিয়ে কাজ করতে পারতেছেন না। তো এরকম অনেক কিছু আছে যেগুলো আপনার মাথায় রাখতে হবে, যে আপনার কেয়ারফুল থাকতে হবে না। আপনি যখন অসুস্থ হবেন, কেউ আসবেন আপনাকে টেক কেয়ার করতে। আপনি যদি বাংলাদেশে থাকেন, আপনার আব্বু আম্মা আসবে, বাট এখানে কেউ আসবে না। সো দ্যাটস দ্য ফার্স্ট থিং, যে আপনার প্রায়োরিটিজ আপনার সেট করতে হবে। নেক্সট হচ্ছে কি জিনিস আমি সাজেস্ট করবো আপনাদেরকে করতে, সো দ্যাট এগুলো কোনোভাবেই না হয়। তো ফার্স্ট যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কমন মিস্টেক যেটা সবাই করে হচ্ছে গাড়ির টায়ার চেক করে না। দেখেন অস্ট্রেলিয়াতে ফার্স্টলি অস্ট্রেলিয়ার রাস্তা অনেক হিলি অ্যান্ড অনেক স্টিপ, রাইট? অনেক পাহাড়ের মধ্যে এরকম উঁচু হয় আবার নিচে যায়। ধরেন আপনি একটা নিচু রাস্তা যাইতেছেন, অ্যান্ড এর মধ্যে অনেক বৃষ্টি, রাস্তা পুরা লাইক অনেক ওয়েট, রাস্তায় পানি দিয়ে ভরা। তখন যদি আপনার টায়ার স্ট্রং না হয়, দের ইজ এ হাই চান্স আপনি অ্যাক্সিডেন্ট করবেন, কারণ অস্ট্রেলিয়াতে বৃষ্টি অনেক ঘন ঘন হয়, অ্যান্ড এখানে রাস্তা অনেক উঁচু নিচু। সো আপনার মেক শিওর করতে হবে আপনার টায়ার মানে অনেক ভালো, রাইট? পুরান টায়ার হলে হবে না। আপনার টায়ারের প্রত্যেক 1 মাস 2 মাস আপনি যদি গাড়ি কিনেন, 1 2 মাস পর আপনার টায়ারের থ্রেড চেক করবেন, থ্রেড দেখে বুঝতে পারবেন যে গাড়ি। যেমন আমার কয়েকদিন আগে বৃষ্টিতে আমার মনে আছে আমার গাড়ির একটা টায়ার একটু স্লিপ করেছিল, আমি সাথে সাথে টায়ার পাল্টাই ফেলছি, বিকজ আলহামদুলিল্লাহ ওই স্লিপের কারণে আমার কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, বাট আমার গাড়ি একটু হলেও স্লিপ করছে, আর আমি জেনারেলি অনেক ভয় পেয়ে গেছি। সো ফার্স্টলি টায়ারের এটা আমার মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ আমি জানি টায়ার এক একটা টায়ারে কিন্তু মানুষের অলমোস্ট $100 লাগে, রাইট? 95 থেকে $100 লাগে। সো যখন 4টা টায়ারের জন্য $400 লাগবে। এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি তো নতুন আসছি, তো টাকা পয়সা নাই, চাকরি নাই, $400 দিতে চাচ্ছি না। এখন ঠিক আছে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আপনি কনসার্ন, আপনি নতুন আসলে টাকা পয়সা নাই। হাউএভার একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, দ্যাট ইজ আপনার লাইফ কিন্তু ওই $400 চেয়ে অনেক বেশি ভ্যালুয়েবল। আপনার ওই $400 ইজ নাথিং কম্পেয়ার টু ইউর লাইফ, রাইট? ওই $400 খরচা করে যদি আপনি বাঁচে থাকতে পারেন, সুস্থ থাকতে পারেন, তাহলে অবশ্যই করেন। যাই হোক না কেন অবশ্যই করেন। $400 খরচা করে যদি আপনি বাঁচে থাকতে পারেন, অবশ্যই করবেন। এটা হলো ফার্স্ট। এটা ছিল টায়ারের কথা, যেটা আমি বললাম রেগুলার টায়ারের থ্রেড চেক করবেন, কারণ টায়ার অনেক সময় ইউজ করতে করতে থ্রেড কমে যায়, যেটার কারণে টায়ার রাস্তায় গ্রিপ করতে পারে না, যেটার কারণে অনেক অ্যাক্সিডেন্টস হয়, স্পেশালি ওয়েন ইটস রেইনিং, অ্যান্ড অস্ট্রেলিয়া অনেক ইট রেইনস ভেরি অফেন। সো এটা গেলো ফার্স্ট জিনিস। নেক্সট জিনিস হচ্ছে যেটা মানুষরা করে না, হচ্ছে ধরেন বাংলাদেশে খুব একটা
মানে বাংলাদেশে হালকা পাতলা গাড়ি চালাইছে, বাট এখানে 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 আসছে, ওরা ভাবে যে বাংলাদেশে তো আমি গাড়ি চালাইছি, এখানে আর ড্রাইভিং লাইসেন্স নেওয়া লাগবে না, আমি গাড়ি চালানো শুরু করে দিই। অ্যান্ড দ্যাট ইজ দ্য বিগেস্ট মিস্টেক ইউ ক্যান মেক। ওয়াই? বিকজ আপনারা বুঝতে হবে বাংলাদেশ অ্যান্ড অস্ট্রেলিয়ার ড্রাইভিং রুলস অনেক বেশি ডিফারেন্ট। ইটস নট, আপনার যদি বাংলাদেশে ড্রাইভিং রুলসে চালাইতে হয় গাড়ি, তাহলে আপনি বাংলাদেশে গাড়ি চালান, অস্ট্রেলিয়ার সামনে, কারণ অস্ট্রেলিয়ার ড্রাইভিং রুলস অনেক ডিফারেন্ট, আপনারা বুঝতে হবে। সো অনেকে এখানে আইসে একটা গাড়ি কিনে ফেলে ধূপধাপ, কিন্তু কোনো ড্রাইভিং লাইসেন্স নেয় না, যেটা আমার মনে হয় ইজ আ বিগ মিস্টেক। কারণ এখানে গাড়ি চালানোর জন্য আপনার ড্রাইভিং লাইসেন্স নেওয়া উচিত, বা ড্রাইভিং লাইসেন্স না নিলেও ধরেন যে একজন অস্ট্রেলিয়ান লাইসেন্স হোল্ডার থেকে আপনার গাড়ি চালানো শেখা উচিত, কারণ এখানে রুলস আছে, আপনার শিখতে হবে, বুঝতে হবে। কারণ আমি নিজেও বাংলাদেশে এখানে আসার আগে অলমোস্ট 2-2.5 বছর গাড়ি চালাইছি বাংলাদেশে, হাউএভার আমি তাও এখানে এসে কিন্তু ড্রাইভিং লাইসেন্স নিছি। কেন? বিকজ আমার লাগবে, আমি জানি না গাড়ি এখানে চালাই, আমি এখানে রুল জানি না। অনেস্টলি আমি নিজে অনেকটা চাই নাই প্রথম নিতে, বাট আমার আম্মু আমাকে জোর করছে যে নাও, অ্যান্ড ট্রাস্ট মি আমি জীবনটা রিগ্রেট করিনি, কারণ আমি ড্রাইভিং লাইসেন্স থেকে অনেক রুলস এর নিয়ম শিখছি। এখন ড্রাইভিং এর লেসন নেওয়া যদি আপনি ড্রাইভিং স্কুল থেকে নেন, অনেস্টলি ইটস প্রিটি, আমি বলবো ইটস আ বিট এক্সপেন্সিভ। আই থিঙ্ক পার আওয়ার $50 to $60 দেওয়া লাগে, বাট অ্যাগেন আই এম সেইং যে এই টাকাটা ইজ নাথিং ওয়েন কম্পেয়ার্ড টু ইউর লাইফ, রাইট? সো আপনার যদি এই পার আওয়ার 50, আপনি ধরেন 5টা লেসন নিলেন, তো যদি আপনি $50 নেন, তাহলে 5টা নিলে আই গেস $250 মতো আসে। ওই $250 ইজ নাথিং কম্পেয়ার টু ইউর লাইফ। ইউর লাইফ ইজ ওয়ে মোর ভ্যালুয়েবল দেন দিস $250। এটা একটা জিনিস। সো ড্রাইভিং লাইসেন্স কেউ অনেকেই নেয় না, আইসা ধূপধাপ গাড়ি কিনে ফেলে, ড্রাইভিং লাইসেন্স নেয় না, অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস দ্য বিগেস্ট মিস্টেক ওয়ান ক্যান মেক। আপনি অস্ট্রেলিয়া আসছেন, গাড়ি অবশ্যই কিনবেন, আমিও গাড়ি কিনছি, স্পেশালি রিজনাল জায়গায় আপনার গাড়ি কিনতে হবে, কোনো অপশন নেই, বাট ঠিক মতো স্টেপস নিয়ে গাড়ি কিনেন, আর মানে সেফলি গাড়ি কিনেন। সো ধরেন আপনার গাড়ি কেনার আপনার কাছে $4,000 আছে, ধরেন আপনি এখন চাইতেছেন $4,000 একটা গাড়ি কিনতে। তো আমি যেটা বলবো যে না, আপনার এটা করবেন না, আপনি যেটা করবেন ওই $4,000 থেকে আপনি $3,000 দিয়ে গাড়ি কিনবেন। $3,000 দিয়ে গাড়ি কিনবেন, আর বাকি $1,000 আপনি রাখবেন। ফার্স্ট হচ্ছে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য, সেকেন্ড গাড়ির ইন্স্যুরেন্স নেওয়ার জন্য, থার্ড আপনার গাড়ির সার্ভিসিং করানোর জন্য, আর ফোর্থ হচ্ছে এক্সট্রা টাকা, ধরেন গাড়ি টায়ার চেঞ্জ করতে হবে বা গাড়ির কোনো কিছু একটা নষ্ট হলে আপনার পাল্টাইতে হবে, এক্সট্রা $1,000 আপনার গাড়ির পিছিয়ে খরচ করার জন্য হাতে রাখবেন। কারণ যখন গাড়ি আপনি $3,000 কিনবেন, ওটার পিছনে আপনার অনেক হাই চান্স খরচা আছে, ধরেন ফার্স্ট নেম ট্রান্সফার, রেজিস্ট্রেশন, তারপর সার্ভিসিং, এসব তো খরচা আছে। বাট আমার মনে হয় আপনি যদি নতুন এসে থাকেন, তাহলে ড্রাইভিং লাইসেন্সের ভিতরে আপনার ইনভেস্ট করা উচিত, বিকজ এটা আপনাকে গাড়ি চালানো অ্যাকচুয়ালি শিখাবে এখানে। অ্যান্ড আরেকটা জিনিস, যখন আপনি অস্ট্রেলিয়া বা যেই দেশে যান, যে স্টেটে গাড়ি চালাবেন বা যে সিটিতে গাড়ি চালাবেন, গুগলে গিয়ে ওই সিটির গাড়ি চালানোর সব রোড, গাড়ি চালানোর যে নিয়ম, ওই সবগুলি শিখবেন। গুগলে গিয়ে আপনি যদি লেখেন ধরেন সিডনি ড্রাইভিং রুলস PDF, আপনি যদি জাস্ট এতটুকু টাইপ করেন সিডনি ড্রাইভিং রুলস, একটা সুন্দর PDF বা একটা বুক চলে আসবে, ওইটা খুলবেন, পুরোটা পড়বেন অলওয়েজ। আমিও তাজমিন আসার আগে এটাই করছি, তাজমিনিয়ান ড্রাইভিং রুলস বা তাজমিনিয়ান ড্রাইভিং রুলস PDF, এগুলো কিছু আমি সার্চ দিয়েছিলাম, দিয়ে সব পড়ছি অ্যান্ড আমি শিখছি। তারপর আবার ড্রাইভিং লাইসেন্সও নিচ্ছি, বিকজ এগুলো না নিলে দের ইজ আ হাই চান্স আমি অ্যাক্সিডেন্ট করে ফেলতাম এখানে। বিকজ অ্যাজ আই সেড, অনেক মানুষ অ্যাক্সিডেন্ট করতেছে। এই যে আমি আপনাদেরকে বলছি, এর মধ্যে 4টা ইনসিডেন্টের মধ্যে 2টা না 3টা ইনসিডেন্টে কিন্তু মানুষ নতুন, পুরো এই ফেব্রুয়ারিতে আসছে এরা, রাইট? অ্যান্ড যারা নতুন আসে ওদের এসব করার চান্সেস অনেক বেশি হায়ার। যেমন আমি আরেকজনকে চিনি, আপনি আমার আগের পডকাস্টটা দেখেছেন নাকি জানি না, মাহফুজ ভাইয়ের সাথে। ওই ভিডিওতে একজন মাহফুজ ভাই বলছিল যে একজন নতুন গাড়ি কিনে একটা পুরো দোকানে গাড়ি ঢুকে দিচ্ছে, পুরো একটা দোকানে গাড়ি ঢুকেছে, অলমোস্ট $1-2 লাখ দোকান। এখন ওই দোকানে ইন্স্যুরেন্স ছিল দেখে ওই দোকানের যে মালিক সে ছেড়ে দিছে, বাট যদি ইন্স্যুরেন্স না থাকতো তাহলে যে অ্যাক্সিডেন্ট করছে তার $1-2 লাখ দিতে হইতো তাকে, রাইট? সো এসব জিনিস আমার মনে হয় আপনাদের মাথায় রাখা উচিত। অ্যান্ড লাস্টলি let's talk about insurance. তো অস্ট্রেলিয়াতে আপনি যখন গাড়ি কিনবেন, there are বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানিজ আছে, but there are two main types of insurances that you can take. First is a comprehensive insurance, second is a third party insurance. কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স হচ্ছে ধরেন আপনি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, আপনি ড্রাইভ করছেন, গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, তো কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স যদি নেন, তাহলে আপনার গাড়িতে যে ড্যামেজ আছে ওই ড্যামেজের টাকা ইন্স্যুরেন্স কোম্পানি দিবে আপনার গাড়ি ঠিক করতে। অ্যাট দ্য সেম টাইম আপনি যে অন্য গাড়িকে ড্যামেজ করছেন, ওই গাড়ি ড্যামেজ ঠিক করার টাকা ইন্স্যুরেন্স দিবে, মানে 2টা গাড়ি ঠিক করার টাকা ইন্স্যুরেন্স কোম্পানি দিবে। হাউএভার আপনি যদি থার্ড পার্টি ইন্স্যুরেন্স নেন, তাহলে আপনি যে অ্যাক্সিডেন্ট করছেন, অন্য গাড়িতে যে ড্যামেজ হয়েছে ওইটার টাকাটা খালি আপনার ইন্স্যুরেন্স কোম্পানি দিবে। এই 2টা মেইন টাইপস অফ ইন্স্যুরেন্স, কার ইন্স্যুরেন্সেস ইন অস্ট্রেলিয়া। তো বেশি এখন আপনি কোনটা নেবেন আপনার ইচ্ছা। বেশিরভাগ মানুষ অ্যাটলিস্ট থার্ড পার্টি ইন্স্যুরেন্স নেয়, কারণ যেহেতু অস্ট্রেলিয়া এখন অনেক বড় বড় মানুষ আছে, অ্যান্ড অনেক মানুষ এখানে ল্যাম্বরগিনি, টেসলা, পোর্শ, ফেরারি এসব গাড়ি চালায়। তা আপনি ধরেন একটা টয়োটা গাড়ি কিনলেন $3,000 দিয়ে, আপনার টয়োটা গাড়িতে একটা ল্যাম্বরগিনি লাগাই দিলেন, ল্যাম্বরগিনির দাম $2 লাখ। তো আপনি যদি লাগাই দিলেন, অনেকটা ড্যামেজ করেন, আপনার $50,000-60,000 দুধ আপনার পে করতে হবে। সো বাট আপনার যদি থার্ড পার্টি ইন্স্যুরেন্স থাকে, তাহলে ওই ল্যাম্বরগিনির $50,000-60,000 আপনার ওই ইন্স্যুরেন্স কোম্পানি দিবে তাকে। সো therefore
আই থিঙ্ক অ্যাটলিস্ট আপনি যদি কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স অ্যাফোর্ড না করতে পারেন, যেমন কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স ইজ আ বিট মোর এক্সপেন্সিভ। কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স মান্থলি $60-70 monthly per month, বাট থার্ড পার্টি ইন্স্যুরেন্সেস আর ইউজুয়ালি between $30-40 per month। এর জন্য বেশিরভাগ মানুষ অ্যাটলিস্ট থার্ড পার্টি ইন্স্যুরেন্স রাখে, আর আমি বলবো আপনারা প্লিজ নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স অ্যাটলিস্ট থার্ড পার্টি রাখবেন। কম্প্রিহেন্সিভ চাইলেও রাখতে পারেন, বাট কম্প্রিহেন্সিভ রাখবেন না কিনা আপনার ইচ্ছা, কিন্তু থার্ড পার্টি অ্যাটলিস্ট রাখারই উচিত আমার মনে হয়। আপনি যদি একজন মানে নর্মাল মানুষ হয়ে থাকেন, যে মানে নর্মাল স্মার্ট মানুষ হয়ে থাকেন, আপনার কাছে অ্যাটলিস্ট থার্ড পার্টি ইন্স্যুরেন্স থাকা উচিত। অস্ট্রেলিয়ার সবার কাছে অ্যাটলিস্ট থার্ড পার্টি ইন্স্যুরেন্স আছে যারা গাড়ি চালায় রাস্তায়। সো এই তো these were most of the things that I wanted to talk about. And lastly, আমি একটা জিনিস যেটা মনে করতে চাই বা বলতে চাই হচ্ছে, আমি যে আপনাদেরকে একটা থার্ড ইনসিডেন্ট বলেছিলাম যে একটা পার্ট গাড়ির উপর একটা গাড়ি উঠে দিয়েছে। সো ওই যে গাড়িটা উঠিয়ে দিয়েছে সে কিন্তু নতুন বাঙালি, পুরাই নতুন, এখন গাড়িতে এমনি উঠে আছে। তো তারপর তার চাকা টাকা, তার ওই বাঙালি ছেলেটার গাড়ির চাকা টাকা সব অনেক ড্যামেজ হয়ে গেছে, গাড়ি চালানো যাইতেছে না। সো গাড়িটা পুলিশ আইসে সামনে কোনোভাবে রাখছে। তো এখন সে এই যে নতুন ছেলেটা, ওর তো গাড়িটা চালানো যাবে না, চাকা নষ্ট হয়ে গেছে, চাকা পুরো বের হয়ে গেছে। সো এখন এই গাড়িটা যে সে একটা ওয়ার্কশপে নিয়ে যাবে, সে ওটা করতে পারতেছে না, কারণ এখানে যে এই গাড়ি নিবে কেন, টো করতে হবে। তো টো করার জন্য যে বড় ট্রাকগুলি আসে, ওই ট্রাকগুলি আপনার আসার পরে অ্যাটলিস্ট $150-200 নেবে ওর গাড়ি ওখানে নিয়ে যেতে। এখন ওই ছেলে নতুন অফকোর্স, অ্যান্ড যেহেতু নতুন প্রবাবলি আই থিঙ্ক ওর কাছে জব টবও নাই, বিকজ মাত্রই আসছে, ওর জব থাকার কথাও না। আমি জানি না পাইছে নাকি, আমি পার্সোনালি চিনি না ওকে, বাট লেটস এ জব আছে, ধরুন জব যদি থাকেও, তাও একটা নতুন ছেলের কাছে $200 জাস্ট গাড়িটা ওখানে নিয়ে যাওয়ার জন্য ইজ ভেরি এক্সপেন্সিভ। তারপরে নিয়ে গিয়ে ওর দুইটা চাকা ঠিক করে দেবে, ওইটার বিষয়েও ধরেন আরও $300 আরও $600, আবার তাকে টো করার জন্য $200, রাইট? সো এটার জন্য আমাদের একজন বড় ভাই কি করেছে, আমাদের গ্রুপে মেসেজ দিয়েছে যে তোমাদের যাদের RACT ইন্স্যুরেন্স আছে, RACT ইন্স্যুরেন্স হচ্ছে একটা ইন্স্যুরেন্স যেটা ধরুন আপনার গাড়ি যদি কোথাও রাস্তায় বন্ধ হয়ে যায় বা টো করার লাগে, তাহলে ওই RACT মানুষজন এসে আপনার গাড়িটা নিয়ে যাবে। ওটার জন্য অন্য ইন্স্যুরেন্সের মতো আপনার মান্থলি একটা ফি থাকে, কত ফি থাকে এক্স্যাক্টলি আমি জানি না। সো আমাদের একজন বড় ভাই গ্রুপে বলেছে যে কি আপনার যারা RACT আছে তারা প্লিজ আপনার আইসে একটু হেল্প করেন, যে আপনার RACT কোম্পানিকে বলেন যে এই গাড়িটা নিয়ে যেতে। এখন সমস্যাটা হয়েছে যে লেজিট কেউ এটা করে না, কেউ এটা করে নাই, আমি নিজেও করি নাই। কেন? there are two main reasons. First, বেশিরভাগ মানুষের কাছে কিন্তু RACT ইন্স্যুরেন্স থাকে না। যেমন আমার নিজের কাছে, আমার কিন্তু RACT ইন্স্যুরেন্স নাই, মানে গাড়ি যে টো করার যে ইন্স্যুরেন্সটা ওটা নাই, বিকজ আমার গাড়ি যদি কোথাও বন্ধ হয়ে যায় আমি জাম্প স্টার্ট দিই, ইউজুয়ালি 1-2 বার বন্ধ হয়ে গেছিলাম, জাম্প স্টার্ট দিয়েছি। সো বেশিরভাগ মানুষের কাছে RACT ইন্স্যুরেন্স নাই, অ্যান্ড যাদের কাছে আছে তাদের কাছে এখন RACT ইন্স্যুরেন্স একটা লিমিট থাকে, ধরুন আপনি বোধহয় মাসে একবার ডাকতে পারবেন ওদেরকে টো করার জন্য। দ্যাটস দ্য রুল আই থিঙ্ক। আমি এক্স্যাক্টলি শিওর না মাসে নাকি 2 সপ্তাহ না 1 সপ্তাহ, আমি শিওর না, এটা আমার জানতে হবে। বাট লেটস একটা লিমিট থাকে, আপনি আনলিমিটেড টাইম তোকে ডাকতে পারবেন না। সো লেটস ফর এক্সাম্পল আমরা ধরলাম যে লিমিট হচ্ছে আপনি মাসে একবার ডাকতে পারবেন। সো এখন অন্য মানুষ যে এই ছেলেটার গাড়িটা এখান থেকে টো করে নিয়ে যাবে, অ্যান্ড টো করে ধর নিয়ে গেল, ঠিক আছে, ওই ইন্স্যুরেন্স দিয়ে। হাউএভার কিছুদিন পরে এই মানুষটা ধরুন গাড়ি কোথাও নষ্ট হয়ে গেলো বা বন্ধ হয়ে গেলো, তখন তো সে আবার এই RACT কোম্পানিকে ফোন দিতে পারবে না। RACT কোম্পানিকে যদি ফোন দেয়, সেটা বলবে তোমার জন্য তো আমরা কয়েকদিন আগে টো করলাম, আমরা এখন পারবো না। তখন এই যে মানুষটা, তার কিন্তু রাস্তায় গাড়ি বন্ধ হয়, সে কিছু করতে পারতেছে না। অ্যান্ড এই জিনিসটার জন্যই বেশিরভাগ মানুষ এই ছেলেটাকে হেল্প করেনি, অ্যান্ড করে নাই। আপনি যদি এখন মনে করেন যে মানুষজন অ্যাকচুয়ালি খারাপ, এটা কিন্তু এমন কিছু না, ওরা চাইলেও হেল্প করতে পারতেছে না, ঠিক আছে। অনেকে এখন ধরেন ও চাইতেছে হেল্প করতে পারছে, পারতেছে না, কারণ তার গাড়ি যদি নষ্ট হয় তাহলে কি করবে। অ্যান্ড আমাদের যেহেতু আমরা সবাই স্টুডেন্টস কম বেশি, সবারই গাড়ি যে কোনো সময় রাস্তায় বন্ধ হয়ে যাওয়া বা নষ্ট হওয়ার একটা হাই চান্সেস থাকে, সবারই $3,000-5,000 গাড়ি, অ্যান্ড এইসব গাড়ির হাই চান্স যে কোনো সময় আপনার রাস্তায় বন্ধ হয়ে যেতে পারে। সো এটার জন্যই মানুষজন RACT ইন্স্যুরেন্সটা নেয়। তো আপনারা যদি নিতে চান আমি রেকমেন্ড করবো অবশ্যই নিতে। সো এই কারণে সে যে নতুন ছেলেটার যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে হেল্প করতে পারে নাই, অ্যান্ড কেউ হেল্প করতে পারে নাই, অ্যান্ড ইটস জেনুইনলি ভেরি স্যাড। অ্যান্ড এই ইনসিডেন্টটা থেকে আপনি শিখতে পারতেছেন যে আপনি যখন একটা সমস্যায় পড়বেন, কেউ চাইলেও আপনার কাছে হেল্প করতে পারবে না, বিকজ এখানে সবাই একটা স্ট্রাগলিং ফেজে আছে। অ্যান্ড যদি এমন কেউ যে অলরেডি এস্টাবলিশ, ধরেন PR নিয়ে 3-4টা বাড়ি 5টা বাড়ি করে ফেলছে, এমন একটা সিচুয়েশন হতো তাহলে হতো। বাট এখানে সবাই ইদার স্টুডেন্ট, কেউ ধরেন একটু, কেউ 3rd ইয়ারে বা কেউ 1st ইয়ারে, কেউ 4th ইয়ারে, কেউ 2nd ইয়ারে, এরকম সবাই স্টুডেন্ট, অ্যান্ড সবাই জেনারেলি স্ট্রাগলিং আ লট, বিকজ মাত্র লাইফ শুরু হয়েছে, সবাই লাইফ বিল্ড করতেছে, এখন সবাই জেনারেলি বিজি, অ্যান্ড এর জন্য ওরা চাইলেও ওই ছেলেটাকে হেল্প করতে পারে না। সো আমার মনে হয় এটা একটা বড় লেসন যেটা আপনাদের এখান থেকে নেওয়া উচিত, যে ট্রাই করবেন কোনো সমস্যায় না পড়তে, আর যদি পড়েন চেষ্টা করবেন আপনি নিজেকে এই সমস্যা থেকে বাড়িতে পারবেন। তো ওই ছেলেটাকে কেউ টো করতে হেল্প করতে পারে না, সো কিছু করার নেই, ওর $200 খরচা করে ওর টো করে গাড়ি নিয়ে যেতে হয়েছে। ইভেন দো হি ইজ আ ভেরি নিউ স্টুডেন্ট, আই এম প্রিটি শিওর যেহেতু নতুন স্টুডেন্ট, ওর কাছে টাকা পয়সাও কম্পারেটিভলি একটু কম। আমি যখন নতুন আসছি কোনো টাকা পয়সা ছিল না, সবাই এরকম, চাকরি টাকরিও থাকে না, টাকা পয়সা থাকে না, যদি নতুন আসে, তাও $200 খালি টো করতে খরচা হয়েছে। তারপর এক একটা চাকার পিছিয়ে আমি প্রিটি শিওর $200-300 যাবে এক একটা চাকার পিছিয়ে ঠিক করাইতে। সো এটাই আমার মনে হয়, এই জিনিসগুলো আমি চাই আপনারা জানেন, অ্যান্ড আমার ভিউয়ার্সটা যেন আরও সতর্ক হয়। আমি চাই আপনারা কেয়ারফুল হন, আমি যা যা বলছি এই ভিডিওতে এগুলো আপনি ফলো করেন। অলওয়েজ গাড়ির টায়ার চেক করবেন,
ইন্স্যুরেন্স রাখবেন, ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি চালানো শিখবেন, তারপরে যে স্টেটে গাড়ি চালাচ্ছেন ওই স্টেটে ড্রাইভিং রুল শিখবেন। এই তো, দিস ওয়াজ ফর টুডেজ ভিডিও। আপনার যদি ভিডিও পছন্দ হয়ে থাকে দেন প্লিজ ডু লিভ আ লাইক এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।